হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকের ক্লাসে আমরা ভেদ চ্যাপ্টারের সমস্ত 1 নম্বরের প্রশ্ন নিয়ে ডিসকাস করব। দেখো, মাধ্যমিক পরীক্ষা হোক, টেস্ট পরীক্ষা হোক কিংবা সেকেন্ড সামেটিভ, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন সবসময় তোমরা দেখতে পাবে। এক কথায় এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার আজকের ক্লাসে আমরা যে টাইপের প্রশ্ন নিয়ে ডিসকাস করব, এগুলো তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো বলতে পারো আজকের ক্লাসটা তোমাদের ভেদ চ্যাপ্টারের একটা সাজেশন ক্লাস। তো ক্লাসটিকে স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে। আজকের ক্লাসে আমরা যে টাইপের প্রশ্ন নিয়ে ডিসকাস করব, এই টাইপের বাইরে আর অন্য কোনো টাইপের কোশ্চেন তোমাদের আলাদা করে প্র্যাকটিস করতে লাগবে না। এই টাইপের কোশ্চেনগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। হয়তো তোমাদের ডিজিট চেঞ্জ করে দিতে পারে, অর্থাৎ সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে, বাট এই টাইপের বাইরে তোমাদের আলাদা কোনো টাইপ প্র্যাকটিস করতে হবে না। ওকে, এইবার বলি, যারা এখনও অবধি ভেদ চ্যাপ্টারটি পড়োইনি, আমি ডেসক্রিপশানে বেসিক কনসেপ্টের ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে ক্লাসটিকে তোমরা দেখে নিও। তাহলে এই চ্যাপ্টার রিলেটেড সমস্ত কনসেপ্টই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, যদি এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে থাকে তাহলে এই 4টি অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটি ঠিক হবে। ওকে, দেখো, এই প্রশ্নটাকে সলভ করতে গেলে আমাদের একটা রেজাল্ট জানলেই চলবে। কি রেজাল্ট? যে এক্স যদি ওয়াইয়ের সাথে সরল ভেদে থাকে তাহলে আমরা বলতে পারবো এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এর সাথে সরল ভেদে আছে। এটা তোমাদের বইয়ের একটা প্রয়োগ। তো এই রেজাল্টটা যদি জানো তাহলে এই কোশ্চেনটাকে তোমরা জাস্ট পেন ছাড়াই সলভ করতে পারবে। দেখো, এইখানে এই যে পাওয়ার লেখা আছে, এগুলো তোমরা জানো, ক্লাস 9-এর সূচক চ্যাপ্টার ছিল, তাই তো? উদাহরণ দিয়ে বলি, এক্সের মাথায় যদি 2 থাকে তার মানে কি এক্স দুবার গুণ হচ্ছে, এই জন্য আমরা স্কোয়ার বলি। এক্সের মাথায় যদি 3 থাকে তাহলে এক্স 3 বার গুণ হচ্ছে, তাই তো? একইভাবে এখানে এন আছে, অর্থাৎ এন বার গুণ হচ্ছে। এবার এন এর মান কি হতে পারে? এন এর মান তোমাদের 1, 2, 3 ডট ডট সন 4, 5, 6 করে কত হতে পারে। এইবার এই রেজাল্টটা কি বলছে? বলছে এক্স যদি ওয়াইয়ের সাথে সরল ভেদে থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এর সাথে সরল ভেদে আছে। এবার এন এর মান বসাও। ধরো এন এর মান তুমি 2 বসালে, কারণ নিজের সাথে তো সরল ভেদে থাকছে, ওটার সমস্যা নেই। অথবা তুমি যদি 1 বসাও, এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, টু দি পাওয়ার 1 মানে সেই তার সাথেই আছে, কারণ এটা তো বলেই দিয়েছে। তো সেম জিনিস আবার লেখার কোনো প্রয়োজন নেই, তাই আমি 2 থেকে বসাচ্ছিলাম। তাহলে এক্সের মাথায় 2 দাও, ওয়াইয়ের মাথায় 2 দাও, অর্থাৎ এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে থাকলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে সরল ভেদে আছে, এক্স কিউব ওয়াই কিউবের সাথে সরল ভেদে আছে, একইভাবে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 এর সাথে সরল ভেদে আছে। ঠিক আছে, আশা করি তোমরা রেজাল্টটা বুঝতে পেরেছো। তাহলে একটা জিনিস বুঝলে যে এক্স যদি ওয়াইয়ের সাথে সরল ভেদে থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এর সাথে সরল ভেদে আছে, অর্থাৎ এক্সের মাথায় যে পাওয়ার আসবে ওয়াইয়ের মাথাও সেই পাওয়ারই আসবে। ওকে, এইবার চলো কোয়েশ্চেনে সলভ করা যাক। দেখো, এখানে কি আছে? এক্সের মাথায় 2 ওয়াইয়ের মাথায় 3, আলাদা পাওয়ার, অ্যান্সার হবে না এটা। এক্সের মাথায় 3 ওয়াইয়ের মাথায় 2 হবে না। এক্সের মাথায় কিছু নেই মানে 1, ওয়াইয়ের মাথায় 2 হবে না। এখানে কি আছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে সরল ভেদে আছে। শুধুমাত্র এই রেজাল্টটা জানার জন্য কয়েক সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সারটা কিন্তু করে দিতে পারবো, তবে এই রেজাল্টটা তোমাদের বুঝতে হবে। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা যদি আমি রেজাল্ট মনে না থাকে আমার পরীক্ষার হলে, তখন কি করব? তো সেই ক্ষেত্রে আমরা কোশ্চেনটাকে সলভ করব, যেটা করতে আমাদের কয়েক সেকেন্ড সময় লাগবে যদি ভালোভাবে প্র্যাকটিস করা যায়। তো চলো সেটাই আমরা সলভ করে দেখি। দেখো, যখন আমাদের দেওয়া থাকবে যে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, সেখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স সমান সমান কে ইন্টু ওয়াই, অর্থাৎ এই চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন আনতে পারি, যেখানে কে কি? কে একটা অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ কে এর মান কখনো শূন্য হবে না, এটা একটা ভেদ ধ্রুবক, তাই তো? এইবার দেখো, আমাদের এখানে কি বার করতে বলেছে? এই 4টে অপশান আছে, এর মধ্যে কোনটা সঠিক হবে, তাই তো? তাহলে দেখতে পাচ্ছ যে এখানে এক্সের মাথায় 2 আছে, তাই তো? তো একবার আমার দেখতে হবে যে এক্সের মাথায় 2 আনলে পুরো ফিগারটা আমাদের কেমন দেখতে হয়। আর 2 মানে কি? বর্গ করতে হবে, তাহলে বর্গ করে দাও দুই দিকে। এক্স স্কোয়ার সমান সমান কে ওয়াই তার স্কোয়ার। আমরা যখন বর্গ করব বা বর্গমূল করব বা কিউব করব, যাই করো, যখন যোগ করি, সব ক্ষেত্রে কিন্তু আমাদের 2 দিকেই কাজটা করতে হয়, অর্থাৎ একদিকে বর্গ করলে চলবে না, 2 দিকেই করতে হবে। তাহলে উভয় পক্ষে বর্গ করে দিলাম। কেমন দেখতে হবে? এক্স স্কোয়ার সমান সমান কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এবার দেখো, কোনো একটা ধ্রুবক যদি আমি কে ধরে নিই, তাহলে আমি কে এর যদি স্কোয়ারও করে দিই না, সেও একটা ধ্রুবকই থাকবে। ওকে, অর্থাৎ কনস্ট্যান্ট কখনো চেঞ্জ হয় না, তার তুমি বর্গ করো বা কিউব করো বা তার থেকে কিছু যোগ করো বিয়োগ করো, তার কিন্তু সে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না মানে কি? সে মানটা হয়তো পরিবর্তন হয়ে যাচ্ছে, বাট সে ধ্রুবকই থাকবে। আমি এটাই বলতে চাইছি যে সেই ধ্রুবকই থাকবে। ঠিক আছে, তাকে ধ্রুবক থেকে তুমি তাকে চলরাশি বলতে পারবে না। অর্থাৎ সে যে মান, ধরো তুমি এখানে কে আছে, কে এর মান ধরো তুমি 5 লিখলে, তাহলে স্কোয়ার করে দিলে কত হবে? 25, কিন্তু সে সেখানে গিয়ে আবার ফিক্সড হয়ে গেল, চেঞ্জ হতে থাকছে না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি বলছি যে এখানে তাহলে কে স্কোয়ার কি? সেও একটা ধ্রুবক।
তাহলে আমরা এক্ষুনি শিখলাম যে এই চিহ্ন তুলে আমরা সমান চিহ্ন আর ধ্রুবক নিয়ে আসি। একইভাবে এই সমান চিহ্ন আর ধ্রুবককে তুলে দিলে আবার এই চিহ্ন ফেরত চলে আসবে, অর্থাৎ সরল ভেদের চিহ্ন ফেরত চলে আসবে। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার সরল ভেদে আছে ওয়াই স্কোয়ারের সাথে। অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে আমি বলবো যে প্রথমে যে রেজাল্টটা আমি দেখালাম তোমাদের, যে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে থাকলে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এর সাথে সরল ভেদে থাকবে, এই রেজাল্টটাকে তোমরা মনে রাখার চেষ্টা করো। কারণ অনেক কোয়েশ্চেন তোমরা এরকম দেখতে পাবে যেক্ষেত্রে তোমাদের এই সূত্রের সাহায্যে খুব সহজে অ্যান্সার করে দিতে পারবে, কোনো খাতা পেন ছাড়াই। তোমাদের তো অ্যান্সার লিখতে হবে, মানে আলাদা করে ক্যালকুলেশন করতে লাগবে না, যেটা এখন আমি করে দেখালাম। ওকে, 1 মার্কসের কোয়েশ্চেনের জন্য তোমরা কেন ক্যালকুলেশন করবে? এইরকম রেজাল্ট মনে রাখলেই হলো। আর কেন হচ্ছে এটা তার প্রুফ যদি তোমাদের জানতে হয় বা তোমাদের জানতে ইচ্ছা করে, অবশ্যই কমেন্টে জানিও, আমি করে দেবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, যদি এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে থাকে তবে নিম্নলিখিত সম্পর্কের কোনটি ভুল? দেখো এখানে বলেছে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে থাকলে কোনটি হবে, এখানে বলেছে কোনটি ভুল। 4টে অপশান দেওয়া আছে, তার মানে 3টে অবশ্যই ঠিক, একটা ভুল সম্পর্ক আছে। দেখো এই কোয়েশ্চেনটাকেও এই রেজাল্ট দিয়ে কাজে লাগালে অ্যান্সার করে দেওয়া যাবে। দেখো এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, এখান থেকে কী বলতে পারবো, এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এর সাথে সরল ভেদে আছে। অর্থাৎ এক্সের মাথায় যে পাওয়ার হবে ওয়াইয়ের মাথাও সেম পাওয়ার হতে হবে। এক্সের মাথায় 2 হলে ওয়াইয়ের মাথায় 2, এক্সের মাথায় 3 হলে ওয়াইয়ের মাথায় 3, তাই তো? তাহলে এখানে দেখো এক্সের মাথায় 2 ওয়াইয়ের মাথায় 2 সরল ভেদে আছে, অ্যান্সার ঠিক আছে। কিন্তু আমাদের এখানে বলছে কোনটি ভুল, তো এটা কিন্তু অ্যান্সার হচ্ছে না। এখানে কি আছে এক্স কিউব ওয়াই কিউব, এটাও তাহলে ঠিক আছে, তাহলে এটাও অ্যান্সার না। এখানে কি আছে দেখো এক্সের মাথায় 1 ওয়াইয়ের মাথায় 2 আলাদা পাওয়ার, তাহলে এটাই হচ্ছে সেই অ্যান্সার। অর্থাৎ কোনটি ভুল, এটিই হলো ভুল। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা ডি অপশানটা তো দেখলামই না। দেখো ডি অপশানটা ঠিক, চলো সেটাই চেক করে নিই। দেখো কী দেওয়া আছে, এক্স বাই ওয়াই সমান সমান একটা ধ্রুবক, ধ্রুবক মানে সেটাকে আমি কে দিয়ে লিখতে পারি। ঠিক আছে, নেক্সট লাইনে কী লিখবো, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, ওয়াই দিক গুণ হয়ে গেল। এবার আমরা এক্ষুনি শিখেছি যে সমান চিহ্ন আর ধ্রুবক তুলে দিলে আবার সেই সরল ভেদের চিহ্ন চলে আসে। দেখো এখানে সমান চিহ্ন আর কে ধ্রুবক আছে, তাহলে এক্স সরল ভেদে আছে ওয়াইয়ের সাথে, তাহলে তাই তো বলেছে প্রশ্নে না, তাহলে এই অপশানটা তো অটোমেটিক্যালি ঠিক আছে। তাহলে এই 3টে অপশান ঠিক আছে, এই একটাই ভুল, এবং আমাদের ভুল খুঁজে বার করতে বলেছে, তো অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো 3 দাগ, বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় পিভি ইজ ইকুয়াল টু আর টি, যেখানে আর ইকুয়াল টু অশূন্য ধ্রুবক। এখানে টি আর 1/p এর সাথে ভি এর কী সম্পর্ক হবে? দেখো এই যে কোয়েশ্চেনটা, এর উত্তর না আমি বেসিক কনসেপ্টের ক্লাসে একদম শেষে খুব ভালোভাবে ডিটেলে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এর অ্যান্সারটা হবে হচ্ছে যৌগিক ভেদে আছে এরা। ওকে, তো এর অ্যান্সারটা তোমরা অবশ্যই গিয়ে ওখানে ভালো করে দেখে নিও। ঠিক আছে, কারণ এক কোয়েশ্চেন বারবার করে তো লাভ নেই। তো এর অ্যান্সারটা হচ্ছে যৌগিক ভেদে আছে। শুধু এই জিনিসটা আমি বলে রাখছি, এটা মনে রাখবে, যদি এই কোয়েশ্চেনটা আসে তোমাদের দুটো টাইপই কোয়েশ্চেন করতে পারে। হয় বলবে ভি এর সাথে টি আর 1/p এর সম্পর্ক কী, অথবা বলবে পি এর সাথে টি আর 1/v এর সম্পর্ক কী। তো এর অ্যান্সারটা হবে যৌগিক ভেদ। আর সবসময় মনে রাখবে যে এইখানে এই যে 3টে জিনিস আমি লিখলাম আলাদা করে, এই ক্ষেত্রে ভি একটা চলরাশি, টি একটা চলরাশি, আর এই 1/p পুরোটা একটা চলরাশি। ঠিক আছে, তোমরা কেউ এটা ভেবে নিও না যে পি একটা চলরাশি। দেখো পি একটা চলরাশি অবশ্যই, পি চলরাশি হতে সমস্যা নেই, কিন্তু এই কোয়েশ্চেনটা যখন সলভ হবে সেই ক্ষেত্রে আমরা এই 1/p বা এই ক্ষেত্রে 1/vটাকেই কিন্তু একটা চলরাশি ধরে নেব। ঠিক আছে, তবে কিন্তু এই যৌগিক ভেদের যে সম্পর্ক সেটা কিন্তু এখানে প্রতিস্থাপন হবে। তো এই হলো 3 দাগের অ্যান্সার। অ্যান্সার হবে কি যৌগিক ভেদে আছে। ঠিক আছে, আর এই কোয়েশ্চেনটা আশা করি আমাদের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানেও কিন্তু তোমরা এই ফর্মুলাটা তোমরা কিন্তু সবাই দেখেছো, তাই তো? তো তোমরা এটা নোট ডাউন করে নাও। পরের প্রশ্ন কি বলছে চলো দেখে নিই। বলছে যদি y - z সমানুপাতিক 1/x, z - x সমানুপাতিক 1/y আর x - y সমানুপাতিক 1/z হয়, তবে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি কত হবে? অর্থাৎ যে 3টে ভেদের সম্পর্ক দেওয়া আছে সেখান থেকে আমি যে 3টে ভেদ ধ্রুবক পাবো তাদের যোগফল বার করতে বলেছে। ওকে, তো চলো বার করা যাক। প্রথমে কি দেওয়া আছে, দেওয়া আছে y - z সমানুপাতিক 1/x। চিহ্ন সমানুপাতিক যদি তুলে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সমান চিহ্ন নিয়ে আসবো, সাথে একটা ধ্রুবক গুণ হবে, ধরে নিলাম k1/x। ঠিক আছে, এইবার এই যে x তলায় আছে এদিকে গুণ করে দেবো, তাহলে x গুণ y - z ইকুয়াল টু k1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইটাকে দিলাম আমি 1 নম্বর। একইভাবে z - x আছে, সেটাকে বার করি চলো। z - x সমানুপাতিক 1/y, সেখান থেকে লিখতে পারি z - x ইকুয়াল টু k2/y, সেখান থেকে y যদি গুণ করে দিই y গুণ z - x ইকুয়াল টু k2। এটাকে 2 নম্বর সমীকরণ দাও। আরেকটাকে দিলাম আমি 3 নম্বর সমীকরণ, কোনটা, যে এই যে x - y সমানুপাতিক 1/z,
সেখান থেকে কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু k3/z, সেখান থেকে z গুণ করে দিলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k3, তাই তো, z ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু k3, এটাকে 3 নম্বর দিলাম। এইবার দেখো আমাদের বলেছে তিনটি ভেদ্রবকের সমষ্টি অর্থাৎ যোগফল বের করতে হবে, k1 k2 k3, অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 করতে হবে, তাই তো। তাহলে সেটাই করো, চলো 1 যোগ 2 যোগ 3, এই তিনটে সমীকরণ যোগ করে পাই। তাহলে এই ক্ষেত্রে তোমাদের যদি 2 নম্বরের কোশ্চেন আসে যোগ করে লিখতে হবে পাশে, সমীকরণ যোগ করে পাই। এবার যোগ করো k1 যোগ k2 যোগ k3, আর এদিকে কী আছে, k1 এর জন্য কী আছে, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, প্লাস k2 এর জন্য কী আছে, ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, আর k3 এর জন্য কী বেরোলো, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই তো। এবার দেখো শুধু এই দিকে ডান দিকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে গুণ করো এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস জেড বা ওয়াই জেড, ঠিক আছে। এগুলো জাস্ট গুণ করে দিলাম, এগুলো তো তোমরা সবাই জানো কীভাবে করতে হয়, জাস্ট প্রত্যেকটা এলিমেন্টের সাথে বারবার গুণ করছি এক একজন করে, অর্থাৎ এক্সের সাথে ওয়াই, এক্সের সাথে জেড, তাই তো। এবার দেখো এক্স ওয়াই প্লাসে আছে মাইনাসে আছে, ওয়াই জেড প্লাসে আছে মাইনাসে আছে, এক্স জেড প্লাসে আছে মাইনাসে, সব কেটে গেল, গিয়ে আলটিমেট 0। অর্থাৎ আমরা পেলাম যে তিনটে যে ভেদ ধ্রুবক তাদের সমষ্টি কত আসলো, 0, অর্থাৎ 0। অপশান এ হলো কারেক্ট অ্যান্সার। এরপরে পরের প্রশ্ন 5 দাগ, দেখো কি বলছে, যদি এক্স এর মান হ্রাসের সাথে ওয়াই এর মান বাড়তে থাকে তবে এক্স ও ওয়াইয়ের মধ্যে ড্যাশ ভেদে আছে, অর্থাৎ এক্স ও ওয়াই ড্যাশ ভেদে আছে। দেখো এই কোশ্চেনটা করতেও শুধুমাত্র ডেফিনেশন জানতে হবে, কিসের, ব্যস্তভেদের। আর ব্যস্তভেদ কাকে বলে, যদি দুটো চলরাশি আমরা নিই সেই ক্ষেত্রে একটি চলরাশির মান বাড়লে যদি আরেকটি চলরাশির মান কমে যায় সেই ক্ষেত্রে তারা সবসময় ব্যস্তভেদের সম্পর্কে আছে। তো এর অ্যান্সার কত হবে, ব্যস্তভেদ, ঠিক আছে। উদাহরণস্বরূপে দেখতে পারো যে তোমার বাড়িতে যদি তুমি কোনো কাজ করাচ্ছ, ধরো সেই কাজটা করতে টোটাল ধরো 6, মানে টোটাল কাজের পরিমাণ যদি 6 হয় সেই ক্ষেত্রে 2জন লোক কাজ করবে 3 দিন ধরে, তবেই কিন্তু 2 গুণ 3 করে 6, টোটাল কাজ 6 হয়ে যায়। এইবার তুমি যদি লোক সংখ্যা বাড়িয়ে দাও, অর্থাৎ 3জন লোক নিয়ে নাও, তাহলে সে একই কাজ করতে কদিন সময় লাগবে, 2 দিন সময় লাগবে, অর্থাৎ যেই লোক সংখ্যা বেড়ে গেল দিন সংখ্যা কমে যাবে, ঠিক আছে। তো এগুলো সবই কিন্তু বেসিক কনসেপ্ট, আর এই বেসিক কনসেপ্ট আমি কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে রেখে দিয়েছি সেই পুরো বেসিক কনসেপ্টের ক্লাসে। তো অবশ্যই গিয়ে ক্লাসটা দেখে নিও, ওটা কিন্তু তোমার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এই সমস্ত কোশ্চেন কিন্তু খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারবে, ওকে। তো ক্লাসটাকে অবশ্যই দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এই যে কোশ্চেনটা না, এটা এই কোশ্চেনটাকেই দিয়েছে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, অর্থাৎ এই যে ব্যস্তভেদ কাকে বলে সেই ডেফিনেশনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। কি বলছে দেখো, এক্স ও ওয়াই দুটি চলরাশি এমন হয় যে তাদের গুণফল সর্বদা ধ্রুবক। দেখো সরল ভেদের ক্ষেত্রে কি হয় জানো, সরল ভেদের ক্ষেত্রে যেহেতু দুটি চলরাশি আমরা যখন নিই এক্স আর ওয়াই, সেই ক্ষেত্রে যদি একটির মান বেড়ে যায় আরেকটির মানও বেড়ে যাবে, একটির মান কমলে আরেকটির মানও কমে। উদাহরণস্বরূপ ধরো তুমি দোকানে গেলে 10 টাকা নিয়ে, ঠিক আছে। এবার তুমি জানো দোকানে 5 টাকা দামের চকলেট আছে, এবার তুমি যদি 10 টাকা দাও তোমায় কটা চকলেট দেবে, 2টো দেবে। এবার তুমি যেই 10 টাকা থেকে 20 টাকা দিচ্ছ সেক্ষেত্রে কি টাকার পরিমাণ বাড়াচ্ছ, এবার 20 টাকাতে কটা চকলেট পাবে, 5 টাকা দামে 4টে পাবে। তাহলে খেয়াল করতে পারলে যেই 10 টাকা থেকে 20 টাকা হলো ওটা টাকা বাড়লো, সেই ক্ষেত্রে দেখো চকলেটের সংখ্যা 2টো ছিল 10 টাকা দিয়ে, 20 টাকাতে 4টে হয়ে গেল। অর্থাৎ যখনই তোমার টাকার পরিমাণ বাড়লো চকলেটের পরিমাণ বাড়লো, তাই তো। অর্থাৎ একটি বাড়লে আরেকটি বাড়ছে, একটি কমলে আরেকটি কমছে, এটাকে বলা হয় সরল সম্পর্ক। আর ব্যস্ত মানে একটির মান বাড়লে আরেকটির মান কমলো। যেমন কি বললাম, যদি লোক সংখ্যা বাড়িয়ে দাও দিন সংখ্যা কম লাগবে, অর্থাৎ তুমি যদি কোনো একটা কাজ করতে বেশি পরিমাণ লোক দাও তাহলে কম দিনে কাজ হয়ে যাবে, আর যদি কম লোক দাও তাহলে বেশি দিন লাগবে কাজ করতে, তাই তো। তো এই জন্যে এই সরল ভেদ আর ব্যস্তভেদকে যদি গাণিতিক আকারে প্রকাশ করো দুরকমভাবে লেখা যায়। আমরা যেহেতু এখানে বললাম এটা ব্যস্তভেদেরই উত্তর, তো আগে ব্যস্তভেদের সম্পর্কটাকে বলছি। দেখো যেহেতু একটি বাড়লে আরেকটি কমছে সেই ক্ষেত্রে আমরা একে লিখি এইভাবে, এক্স সমানুপাতিক 1/y, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে চলরাশি। দেখো এটা খেয়াল রাখবে, যখন আমরা প্রথমে 3 নম্বর কোয়েশ্চেন দেখেছিলাম যেখানে পিভি ইজ ইকুয়াল টু 8টি করেছিলাম, অর্থাৎ চার্লস আর বয়েলের কোশ্চেন, সেখানে আমি বলেছিলাম কিন্তু 1/y পুরোটাকেই একটা চলরাশি ধরবো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এক্স আর ওয়াই দুটো চলরাশি নাকি 1/y চলরাশি। আর এই জন্যে এটা কিন্তু সরল ভেদে নেই, এটা ব্যস্ত ভেদের সম্পর্ক। কিন্তু যখন আমি চার্লসের বয়েলের সমন্বয় সূত্র করছিলাম না, ওই ক্ষেত্রে ওই যে 1/p বা 1/v যেটা বলছিলাম ওটা পুরোটাকে একটা চলরাশি ধরার জন্য ওই যে সম্পর্কটা ওটা সরল ভেদ আসে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু ব্যস্তভেদের। এবার দেখো এই ক্ষেত্রে যদি আমি এই চিহ্ন তুলে দিই সেক্ষেত্রে সমান চিহ্ন আর একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, তাই তো।
নেক্সট লাইনে এই এক্স আর ওয়াই গুণ হয়ে যাবে, অর্থাৎ ওয়াই এখানে নিচে ছিল এদিক গুণ হয়ে যাবে সমান সমান কে। অর্থাৎ দেখো দুটো চলরাশি আমি নিয়েছি, সেই দুটো চলরাশির গুণফল সমান সমান একটা ধ্রুবক। দেখো তাই বলেছে এক্স ও ওয়াই দুটি চলরাশি এমন হয় যে তাদের গুণফল সর্বদা ধ্রুবক হয়। তাহলে এক্স আর ওয়াই কোন ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে। তাহলে এই জিনিসগুলো শুধুমাত্র কিন্তু সংজ্ঞা জানলেই হয়ে গেল। এইবার এইখানে আমি বলে রাখি, যদি এই একই কোয়েশ্চেন মানে এই সেম টাইপের কোয়েশ্চেন সরল ভেদের ক্ষেত্রে দেয় তাহলে কি বলবে জানো? বলবে দুটি চলরাশি এমন হয় যে তাদের ভাগফল অর্থাৎ একে অন্যকে যদি ভাগ করে সেটার মান সর্বদা ধ্রুবক থাকে। কী হিসাবে? দেখো যেহেতু সরল সম্পর্কের ক্ষেত্রে, আচ্ছা এই জায়গাটা যেহেতু তোমরা বুঝে গেছো আমি এখানেই করে দিচ্ছি, ঠিক আছে? যে ধরো এক্স আর ওয়াই যদি সরল ভেদে থাকে তাহলে লেখার নিয়ম হচ্ছে এক্স সমানুপাতিক ওয়াই। সেখান থেকে লিখতে পারো এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, কারণ এই চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন আর ধ্রুবক আনি আমরা। পরের লাইনে দেখো এই ওয়াই গুণ আছে, এটাকে ভাগ করে দাও, অর্থাৎ এক্স বাই ওয়াই সমান সমান কে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ দুটো চলরাশি একে অন্যকে যদি ভাগ করে সেই ক্ষেত্রে মান সবসময় ধ্রুবক হয়। আর এই সম্পর্কে যদি কাউকে বলা হয় যে দুটো চলরাশি আছে এমন হয় যে তাদের ভাগফল সর্বদা ধ্রুবক, কি বললাম? ভাগফল, তাহলে সেটি সবসময় সরল ভেদে থাকবে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, এইবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। দেখো বলছে কোনো গোলকের, এটা 7 নম্বর কোয়েশ্চেন, এবং এটা বলছি দেখো এমপি লেখা আছে, অর্থাৎ এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন একটা। তো আশা করি বুঝতে পারছো যে টাইপের কোয়েশ্চেন আমরা করছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপের কোয়েশ্চেন। অবশ্যই কিন্তু অঙ্কগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং দেখো পরের প্রশ্ন কি বলছে। বলছে কোনো গোলকের ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হলো ভি এর সাথে কি সম্পর্ক হবে, ভি এর সাথে এই আর এর সম্পর্কটা কি সেটি বার করতে বলেছে। দেখো গোলক লেখা আছে বলে গোলক চ্যাপ্টারের কোয়েশ্চেন ভেবো না, ঠিক আছে? গোলক চ্যাপ্টারের শুধু নামই আছে গোলকের, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভেদেরই অঙ্ক করছি। দেখো গোলকের ব্যাসার্ধ যদি আর হয় আয়তন ভি হয়, আমরা কিন্তু আয়তনের সূত্র জানি। আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে আয়তনের সূত্র, ঠিক আছে? এবার গোলক যারা পড়োনি তাদের জন্য আবার সেই একই কথাই বলবো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। গোলক চ্যাপ্টারটা আমার কমপ্লিট করানো আছে, সেখানে বেসিক কনসেপ্ট করানো আছে, এক্সারসাইজ সলিউশন করানো আছে। এই গোলক চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অবধি আমার সব সলভ করে দেওয়া আছে, ঠিক আছে? তো অবশ্যই গিয়ে গোলক চ্যাপ্টারটা ভালোভাবে কমপ্লিট করে নিও। যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে, ঠিক আছে, তার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অবশ্যই মানে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ ওগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ ওই কোয়েশ্চেন বারবারই রিপিট হয়, প্যাটার্নগুলো, যে প্যাটার্নের কোয়েশ্চেন আমি তোমাদের করিয়ে দিয়েছি। আর আমি বলে রাখি, আমি এই সাজেশন যে ক্লাস আছে এর পাশাপাশি আমি প্রতিটা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও কিন্তু সলভ করা শুরু করেছি, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এই সমস্ত ক্লাসের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো রেখো, ঠিক আছে? এবার চলো দেখা যাক এই কোয়েশ্চেনের সলিউশন কীভাবে করবো। দেখো আমি বলেছি যে সবসময় যে আমরা যখন এই মানে ভেদের অঙ্ক করবো তখন আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের যে ধ্রুবক তাদেরকে আইডেন্টিফাই করা। তাহলে দেখো এটা 4/3 একটা সংখ্যা, এটা তো একটা ফিক্সড নাম্বার, এটা কি চেঞ্জ হচ্ছে না। যদি এখানে ভি এর মান আমি 1 দিই তাহলে কি এটা 4/3 থেকে অন্য কিছু হয়ে যাবে? না। যদি ভি এর মান 2 দিই তাহলে কি এখানে 4/3 থেকে অন্য কিছু হবে? না। শুধু চেঞ্জ এখানে কি হবে, ভি আর আর, এরাই হচ্ছে এখানে চলরাশি। তাহলে চলরাশি হচ্ছে ভি আর আর, ঠিক আছে? আর বাকি যা আছে সব ধ্রুবক। এবার প্রশ্ন আসতে পারে, আচ্ছা পাই কি চলরাশি? না, পাইও দেখো ফিক্সড, কারণ কি পায়ের মান কত? 22/7, এটাও তো একটা সংখ্যাই না, অর্থাৎ এটাও একটা ধ্রুবক, অর্থাৎ 4/3 গুণ 22/7, এই পুরোটাই একটা ধ্রুবক। কথা বলতে পারলাম? এইবার যদি ধ্রুবকের সাথে সমান চিহ্ন থাকে তাহলে সেটাকে আমি তুলে দিতে পারি, দিয়ে সেখানে সমানুপাতিক চিহ্ন নিয়ে আসতে পারি। কেমন দেখতে হবে তাহলে সেটি? এটা যদি ধ্রুবক হয় তাহলে কেমন দেখতে হবে? পুরোটা তুলে দিলে ভি সমানুপাতিক আর কিউব। আশা করি বুঝতে পেরেছো। আবার বলছি আরেকবার, যে গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। আমাদের টার্গেট হচ্ছে আমাদেরকে ধ্রুবককে চিনতে হবে। ধ্রুবক চেনার সোজা উপায় কি? যেটা সবসময় ফিক্স থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট আছে, যেটা নড়ছে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা সেটাকে ধ্রুবক বলছি, তাই তো? ইংলিশে কনস্ট্যান্ট বলে। এইবার দেখো এখানে 4/3 আছে, 4/3। এবার 4/3কে তুমি এখানে ভি এর মান 10 বসাও, আর এর মান যাই বসাও, এখানে কিন্তু 4/3 ফর্মুলা অন্য সময় 5/3 লিখবে এরকম না, কিন্তু এটা 4/3 4/3ই থাকে। একইভাবে পায়ের মান কত? 22/7, অথবা যদি দশমিকে মান বসাও, পরীক্ষায় উল্লেখ করে দেওয়া থাকে 3.14, সেটাও কিন্তু একটা ফিক্সড নাম্বার, অর্থাৎ সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এই ক্ষেত্রে এই পুরো নাম্বারটা সেটাই কিন্তু একটা ধ্রুবক। এবার তোমাদের মনে হতে পারে একটা ধ্রুবক, দুটো ধ্রুবক, দুটো। দেখো আমি কি বলেছি, যদি কে ধ্রুবক হয়, কে এর সাথে যদি তুমি একটা সংখ্যা গুণ করে দাও সেটাও একটা ধ্রুবক, অর্থাৎ ধ্রুবকের সাথে কোনো কিছু গুণ করো ধ্রুবক, যোগ করো ধ্রুবক, বিয়োগ করো ধ্রুবক, তার বর্গ করো ধ্রুবক, অর্থাৎ ধ্রুবকের সাথে যে অপারেশনই তুমি করো সেটা ধ্রুবকই হবে, ঠিক আছে? তো এখানে যদি তুমি 4/3কে ধ্রুবক ধরো, তার সাথে পাই গুণ করলে সেটাও একটা নতুন ধ্রুবক। অথবা এরমভাবে ভাবতে পারো যে পুরোটা গুণ করে যে নাম্বারটা পাচ্ছি সেটাও একটা ধ্রুবক, ঠিক আছে? তো
এখানে কি দাঁড়ালো, তাহলে চলরাশি থাকলো ভি আর আর কিউব। এবার যদি আমি ধ্রুবক আর সমান চিহ্ন তুলে দিই তাহলে কি সেই সমানুপাতিক চিহ্ন ফেরত পাবো, তাহলে কী হবে ভি সমানুপাতিক আর কিউব। তো এখানে অ্যান্সার হবে আর কিউব। দেখো কোশ্চেনগুলো খুব সোজা, সমস্ত শুধু বেসিক কনসেপ্টের উপর দাঁড়িয়েছে, নইলে এই কোশ্চেনগুলো সলভ করতে 1 মিনিটের বেশি কিন্তু লাগবে না। আর এগুলো তো জাস্ট ডেফিনেশন দেখবে আর হয়ে যাবে, শুধু পড়তে যতক্ষণ সময় লাগে, তাই তো। তো এটা তোমরা নোট ডাউন করে নাও। পরের প্রশ্ন কি বলছে চলো দেখে নিই। দেখো কি বলছে, এক্স ওয়াইয়ের সাথে ব্যস্ত বেঁধে আছে, সেক্ষেত্রে 4টে অপশনের মধ্যে কোনটি হবে। ওকে, তো প্রথমটা বলেছে এক্স ইকুয়াল টু 1/y, তারপরটা বলছে ওয়াই ইকুয়াল টু 1/x, তারপরে বলছে এক্স ইন্টু ওয়াই সমান সমান 1, আর 4 নম্বরটা বলেছে এক্স ইন্টু ওয়াই সমান সমান অশূন্য ধ্রুবক। দেখো লাস্ট কোয়েশ্চেনটা যখন সলভ করলাম সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এই এক্স ওয়াইয়ের সাথে যদি ব্যস্ত বেঁধে থাকে সেখান থেকে বলতে পারবো যে দুটো চলরাশির গুণফল সর্বদা একটা অশূন্য ধ্রুবক হবে, তাই তো। তো সেটাই চলো আরেকবার দেখে নিই, যে এই চিহ্ন উঠে গিয়ে পরের লাইনে সমান চিহ্ন হবে আর একটা ধ্রুবক আসবে, লিখে দিলাম কে। পরের লাইনে ওয়াই এখানে গুণ হয়ে যাবে এক্সের সাথে, এক্স ওয়াই ইকুয়াল টু কে। তাহলে দুটো চলরাশির গুণফল সবসময় একটা অশূন্য ভেদ ধ্রুবক হবে, ওই হলো অপশান ডি। এইবার দেখো তোমাদের অনেকের মনে আসতে পারে এই একটা প্রশ্ন, আচ্ছা অশূন্য ধ্রুবক মানে কি, একটা ফিক্সড নাম্বার, তাই তো, অর্থাৎ যে নাম্বার চেঞ্জ হবে না। আচ্ছা এখানে তো এক্স গুণ ওয়াই সমান সমান 1 আছে, তাই না। তো এটাও তো একটা ফিক্সড নাম্বার, এটা কি চেঞ্জ হতে পারে? দেখো এটা 1 আছে, এটা নিয়ে ডাউট নেই, কিন্তু এখানে কিছু কন্ডিশন কেটে যাচ্ছে। কি বলো তো, ধরো তুমি এমন এক্সের মান তো খুঁজে পেতেই পারো যার সাথে ওয়াইকে গুণ করলে সেটি 1 হবে, ঠিক আছে, কিন্তু এমন তো মান পেতে পারো যার সাথে এক্সের সাথে ওয়াইকে গুণ করলে 1 হবে না, তাই তো। যেমন ওই তোমাকে লোক আর দিন সংখ্যা দিয়ে উদাহরণ দিলাম, যদি 2জন লোক কাজ করে 3 দিন সময় লাগছে, 3জন লোক কাজ করলে 2 দিন সময় লাগছে, অর্থাৎ এটা কি ব্যস্ত সম্পর্ক। দেখো এটা বেড়ে যাচ্ছে তার জন্য এটা কমে যাচ্ছে, এটা কি দিন সংখ্যা যদি ধরি, এটা লোক সংখ্যা যদি ধরি, তাহলে লোক সংখ্যা যেই বেড়ে গেল দিন সংখ্যা কমে গেল, অর্থাৎ একটা বাড়ছে একটা কমছে, তাহলে কি এটা ব্যস্তভেদের সম্পর্ক। কিন্তু দেখো এখানে যে দুটো ধ্রুবক, আমি একটাকে যদি এক্স লোক সংখ্যা আর দিন সংখ্যা যদি ওয়াই ধরি, এক্সের মান যদি 2 হয় ওয়াইয়ের মান 3, এবং 3 গুণ 2 করলে কত আসে 6। একইভাবে দেখো লোক সংখ্যায় যদি আমি 3 ধরি, দিন সংখ্যা 2 ধরি, 3 গুণে 6 হয়, অর্থাৎ গুণফল সবসময় একটা ভেদ ধ্রুবক, অর্থাৎ ফিক্স থাকতে হচ্ছে। কিন্তু এটা যে সবসময় 1 হবে তার কোনো গ্যারেন্টি আছে? দেখো এই উদাহরণে দেখতে পাচ্ছি এটা 6 হচ্ছে, অর্থাৎ একটা ধ্রুবক হচ্ছে ঠিকই, এবং সেটা অশূন্য ভেদ ধ্রুবকই হচ্ছে, কিন্তু সেটা যে 1 হবে তার কোনো গ্যারেন্টি নেই। তাই এই অপশানটা কিন্তু ঠিক না। এটা কিছু পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে হয়তো হতে পারে যে হ্যাঁ সেই ক্ষেত্রে গুণফল 1 আসছে, কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে যে গুণফল 1 হবে সেটা কিন্তু বলা যায় না, ঠিক আছে। তো এগুলো কিন্তু খেয়াল রাখবে, সবসময় হয়তো তোমরা দেখলে এক্স গুণ ওয়াই ফর্মে আছে, চলো টিক লাগিয়ে দিই, সি টিক লাগিয়ে দিলে হয়তো ডিটা তোমরা দেখলেই না, ঠিক আছে। তো এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পরের প্রশ্ন কি বলছে দেখো, ওয়াই সমানুপাতিক 1/x, মানে সেই ওয়াই এক্সের সাথে ব্যস্ত বেঁধে আছে, তাহলে সেখান থেকে বলছে y/x একটা অশূন্য ধ্রুবক। এটা কি বলেছে, সত্য মিথ্যে। তো দেখো এখান থেকে তোমরা বলতেই পারছো যে যদি কোনো দুটো চলরাশি ব্যস্ত বেঁধে থাকে তাহলে কি হবে, তারা অবশ্যই তাদের যে গুণফল সেটা একটা অশূন্য ধ্রুবক হয়, নাকি ভাগফল। ভাগফল কাদের ক্ষেত্রে হবে, যদি সরল ভেদে থাকে, তাই তো। তো এইটা কি, এটা হচ্ছে মিথ্যে স্টেটমেন্ট, সত্যি না। যদি এটা তোমার সরলভেদ বলতো তাহলে এটা ঠিক ছিল। সরলভেদ মানে কি, সেই ক্ষেত্রে ওয়াই সমানুপাতিক এক্স যদি থাকতো, ঠিক আছে। এবার দেখো এখানে যদি সরলভেদ থাকতো, এটার উত্তর মিথ্যে, কারণ এটা তোমার ব্যস্তভেদে আছে, আর ব্যস্তভেদে দুটো চলরাশির গুণফল সবসময় অশূন্য ধ্রুবক হয়, ভাগফল হয় না। এবার যদি সরলভেদে থাকতো, আমরা একটু আগে দেখলাম সরলভেদে এক্স সমানুপাতিক ওয়াই যদি হয়, সেখান থেকে আমরা লিখতে পারছিলাম এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, সেখান থেকে লিখতে পারছিলাম এক্স বাই ওয়াই সমান সমান কে। অর্থাৎ তুমি খেয়াল করতে পারছো তোমার ডান দিকে যে থাকছে যে চলরাশি সেই কিন্তু নিচে আছে, আর বাঁ দিকে যে চলরাশি আছে সেই উপরে আছে। ঠিক একইভাবে যদি এখানে ওয়াই সমানুপাতিক এক্স থাকতো, অর্থাৎ ওয়াই এক্সের সাথে সরল ভেদে আছে এটা বলতে, তাহলে এখান থেকে লিখতে পারতে ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স, সেখান থেকে ওয়াই বাই এক্স ইকুয়াল টু কে। এবার পরীক্ষায় ধরো তোমরা শিখেই গেছো বাড়ির থেকে যে এক্স আর ওয়াই যদি সরল ভেদে থাকে তাহলে এক্স বাই ওয়াই থাকবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। যদি ওয়াই সমানুপাতিক এক্স দেওয়া থাকে, অর্থাৎ ওয়াই যদি এক্সের সাথে সরল ভেদে আছে এইভাবে দেওয়া থাকে এই ফরমেশনে, তাহলে ওয়াই বাই এক্স সমান সমানও কিন্তু একটা অশূন্য ভেদ ধ্রুবক হবে, ঠিক আছে। তো এগুলো খেয়াল রাখবে যে এক্স ওয়াই মানে এক্স বাই ওয়াই আছে তাহলেই হবে, ধরো অপশান এটা পেলেই না, তাহলে কি, যেরকম 4টে অপশান থাকলো, হয়তো এটা একটা আছে, আরও 2টো দেওয়া আছে, আর লাস্টে দেওয়া আছে কোনোটি নয়, তোমরা হয়তো কোনোটি নয়তে টিক মেরে দিলে, ওটা কিন্তু করবে না ভুলেও, এটা কিন্তু খেয়াল রাখবে। কি বললাম,
যেটি তোমার ডান দিকে আছে তার সাথে আমি সবসময় ধ্রুবককে গুণ করব, তারপরে সেই ডান দিকে যে আছে তাকেই নিচে লিখি, অর্থাৎ যে ডান দিকে চলরাশি তাকে নিচে লিখবো, বা দিকে যে আছে তাকে উপরে লিখবো, সেটা সমান সমান কে লিখে দেবো। এটা কি সরল ভেদের ক্ষেত্রে, এটা কিন্তু খেয়াল রাখবে, সরল ভেদ, সরল, আর এটা কি ব্যস্ত, আর ব্যস্তর ক্ষেত্রে সবসময় গুণফলটা হচ্ছে তোমাদের ধ্রুবক হয়। তো এই স্টেটমেন্টটা মিথ্যে স্টেটমেন্ট, এখানে কিন্তু এটা সত্যি স্টেটমেন্ট না, আর আমি এটা সরল ভেদের ক্ষেত্রে বলে দিলাম তোমাদের, ঠিক আছে। কারণ কোয়েশ্চেন যে কি হবে সেটা তো আমরা বলতে পারবো না যে এক্স্যাক্ট, ধরো আমি তোমাদের এই যে প্যাটার্নটা দিলাম যে এখানে দিয়ে দিয়েছে ব্যস্তর ক্ষেত্রে, পরীক্ষা ধরো সে নেক্সট টাইম সরল ভেদে দিয়ে দিল, তখন তো সব কিছুই কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, এক্স জেডের সাথে সরল ভেদে আছে, ওয়াই জেডের সাথে সরল ভেদে আছে, তাহলে এক্স গুণ ওয়াই জেডের সাথে সরল ভেদে থাকবে। এটা সিম্পলি যৌগিক ভেদে চলে আসছে, তো এটা হবে কারেক্ট অ্যান্সার। তো এটার অ্যান্সার হবে সত্য, এটাও সত্য মিথ্যার মধ্যে পড়ে, তাই এর অ্যান্সার হবে সত্য। এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, যে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে, ওয়াই আর জেড ব্যস্ত ভেদে আছে, তাহলে এক্স কার সাথে মানে কোন ভেদে থাকবে সেটা আমাদের দেখতে হবে। এবার দেখো এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক, ওয়াই এর সাথে জেড এর সম্পর্ক, দেখো এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক, সে ব্যস্ত থাক, ওয়াই এর সাথে জেড এর সম্পর্ক, তাহলে আমাদের মনে রাখতে হবে সবসময় যদি এক্স সাথে ওয়াই এর আর ওয়াই এর সাথে জেড এর সম্পর্ক থাকে, সেখান থেকে আমাদের এক্স এর সাথে জেড এর সম্পর্ক বার করতে হবে। ওকে, যদি এখানে তোমাদের অন্য কিছু থাকতো, ধরো এ বি সি দেওয়া আছে, এ এর সাথে বি এর সম্পর্ক আছে, বি এর সাথে সি এর সম্পর্ক আছে, এর সাথে বি এর আছে, বি এর সাথে সি এর সম্পর্ক আছে, আমাদের বার করতে হবে এ এর সাথে সি এর সম্পর্ক। অর্থাৎ তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যদি এক্স এর সাথে ওয়াই, ওয়াই এর সাথে জেড থাকে, তাহলে অবশ্যই আমাদের সম্পর্ক বার করতে হবে কার কার মধ্যে, এক্স আর জেড এর মধ্যে। তো চলো সেই সম্পর্কটা আমরা বার করি। তবে সবসময় যেহেতু আমি আগে এটা বলে দিলাম, তার একটাই কারণ, সবসময় মনে রাখতে হবে যে আমাদের কী বার করতে হবে, যদি কী বার করতে হবে না বুঝি তাহলে করবো কী করে, তাই না? তো এটা সবসময় খেয়াল রাখবে যে যদি তিনটে এইরকম চলরাশি দেওয়া থাকে, তাদের মধ্যে সম্পর্ক যদি বার করতে বলে, হয় তোমার সাধারণত যেটা আমি বললাম সেটা হচ্ছে কি এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক, ওয়াইয়ের সাথে জেডের যদি থাকে তাহলে এক্সের সাথে জেডেরই বার করতে হবে, আর যদি তোমাদের যৌগিক রিলেটেড কিছু থাকে তাহলে সবার মধ্যেই থাকবে, মানে সেই সম্পর্কে সবাই প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। তো চলো সলভ করা যাক। কী দেওয়া আছে, এক্স ব্যস্তানুপাতে আছে কার সাথে, ওয়াইয়ের সাথে, সেখান থেকে কি লেখা যায়, এক্স ইকুয়াল টু কে বাই ওয়াই লেখা যায়। এইবার নেক্সট লাইনে দেখো, এইখানে আমরা এই অবধি রাখতে পারি, বা এখান থেকে আচ্ছা তুমি এই অবধি রাখো, কোনো সমস্যা নেই। আবার দেখো ওয়াই কি আছে, জেড এর সাথে ব্যস্তানুপাতে আছে, তাহলে ওয়াই সমান সমান, এখানে কে যেহেতু ধরেছি এখানে অন্য কিছু একটা ধরি, ধরো এখানে আমি কে, এখানে আমি ধরো পি ধরলাম, ঠিক আছে, পি একটা চলরাশি, এই সরি পি একটা অশূন্য ধ্রুবক, পি হচ্ছে অশূন্য ধ্রুবক, তাহলে ওয়াই সমান সমান পি বাই জেড, ঠিক আছে। এবার ওয়াই এর মানটা, এটাকে যদি আমি 2 নম্বর দিই আর এটাকে যদি আমি 1 নং দিই, তাহলে 1 নংয়ে ওয়াই এর মান বসাচ্ছি, তাহলে পরের লাইন কী হবে, কে বাই ওয়াই এর মান কত, পি বাই জেড। এবার নিয়ম অনুযায়ী কী হবে, জেড উল্টে উপরে চলে যায়, তাই তো, তাহলে পরের লাইনে কী হবে, কে ইন্টু জেড নিচে পি, আর এদিকে কত এক্স। এই জায়গাটাই কিন্তু মেন জিনিস। তাহলে কী বের করলাম, যে আমি সবার আগে এক্সের সাথে ওয়াইয়ের সম্পর্ক দেখলাম, তারপরে ওয়াইয়ের সাথে জেডের সম্পর্ক দেখলাম, সেখান থেকে ওয়াইয়ের মান আমি এই 1 নংয়ে বসালাম, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিলাম। দেখো এইবার এক্স আর জেডের মধ্যে সম্পর্ক চলে এসছে। এইবার সেই একই কথা, কে একটা ধ্রুবক, পি একটা ধ্রুবক, তাহলে ধ্রুবকে যদি ভাগও করে দিই সেটাও একটা ধ্রুবক হবে, এবং সেটা কি অশূন্য ধ্রুবক হবে। পি এর মান যেহেতু 0 না, এবার যদি 0 হতো তাহলে প্রথম কথা এই তলায় যদি আমি 0 লিখে দিই, তাহলে 0 দিয়ে কাউকে ভাগ করা যায় কি না, তাহলে পি কখনোই 0 হতে পারে না। আর এমনিও আমরা জানি যে ধ্রুবকের ক্ষেত্রে আমাদের সবসময় অশূন্য ভেদ ধ্রুবক নিতে হয়, এবং কেন নিতে হয় সেটা জানতে গেলে অবশ্যই বেসিক কনসেপ্টের ক্লাস তোমাদের দেখতে হবে, তো অবশ্যই ক্লাসটা তোমরা দেখে নিও, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারি কে বাই পি পুরোটাই একটা অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এখান থেকে ডাইরেক্ট লেখা যায় এক্স সমানুপাতিক জেড, অর্থাৎ এক্স জেডের সাথে সরল ভেদে আছে। যদি তোমাদের এখানে লিখেও দিত এই শূন্যস্থান না দিয়ে, বলতো এক্স আর জেডের মধ্যে সম্পর্ক কি, সরল ভেদে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন বলছে এক্স সমানুপাতিক ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন সমানুপাতিক কী হবে, অর্থাৎ এক্স যদি ওয়াইয়ের সাথে সরল ভেদে থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এর সাথে সরল ভেদে থাকবে। এটা তো শুরুতেই এই রেজাল্টটা দেখেছিলাম, দেখো এই রেজাল্টটাই কিন্তু ডাইরেক্ট কোশ্চেনে তুলে দিয়েছে। তো এই জন্য বললাম, এবার যদি তোমাদের এই রেজাল্টটা না জানা থাকতো তাহলে তোমাদের প্রুফ করে দেখতে হতো, কিন্তু যেহেতু আমি এটা বলে দিয়েছি তো আশা করি তোমরা বুঝতে পারবে যে এই রেজাল্টটা কীভাবে আমরা এখানে অ্যাপ্লাই করছি, তাই তো। এবার এর প্রুফ যদি চাও আমি একটু করিয়ে দিই, ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না। এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, সেখান থেকে কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, ঠিক আছে, যেখানে কে কি সেই অশূন্য ভেদ ধ্রুবক।
এইবার দেখো এইখানে আমার কি আছে, এক্সের মাথায় এন আছে, তাহলে আমি দুদিকেই এন দিয়ে দেবো পাওয়ারে, তাহলে এক্সের মাথায় এন আর এদিকে কে এর মাথায় এন। আচ্ছা একবারে দিব না, ভেঙে এক্স ইন্টু কে ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এন। পরের লাইনে কী লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন। এবার যদি কে যদি একটা ধ্রুবক হয়, কে এর এনের টাইম মানে কি, কে এন বার গুণ হয়েছে, তাই তো, তাহলে এন বার গুণ হওয়ার পরেও সেটা একটা ফিক্সড নাম্বারই দাঁড়িয়ে গেল, তাহলে ধ্রুবকই থেকে গেল। তাই এটাকে যদি তুমি নতুন নাম দাও, কে টু দি পাওয়ার এনকে তুমি ধরো কে ওয়ান নাম দিলে, তাহলে নেক্সট লাইন কী লিখতে পারবে, এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। এবার দেখো সমান চিহ্ন আর ধ্রুবক আছে, উঠিয়ে দিলে কী হবে, এক্স টু দি পাওয়ার এন সমানুপাতিক ওয়াই টু দি পাওয়ার এন। এটাই হচ্ছে প্রমাণ, ঠিক আছে। তো এই রেজাল্টটাই আমরা মনে রাখছি যাতে এই ধরনের কোশ্চেন আমরা খুব সহজে সলভ করতে পারি। এটা তোমরা নোট ডাউন করে নাও। পরের প্রশ্ন কি বলছে চলো দেখে নিই। বলছে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে এবং বলছে ওয়াইয়ের মান 8 যখন এক্সের মান 2, তাহলে ওয়াইয়ের মান 16 হলে এক্সের মান কত হবে। 4টে অপশান দেওয়া আছে, 2, 4, 6, 8। দেখো এই কোয়েশ্চেনটা তোমাদের 2 মার্কসেরও কোয়েশ্চেন কখনো দিয়ে দেয়, আবার কখনো কখনো 1 মার্কসের, যেমন এখানে 1 মার্কসের হিসাবে দিয়েছে, ঠিক আছে। তো এই যে কোয়েশ্চেনটা, এর সলভিং যে প্রসেস খুব সিম্পল। আমরা টোটাল 3টে স্টেপে এই কোয়েশ্চেনটাকে সলভ করব। যেহেতু তোমাদের শর্ট কোয়েশ্চেন, তো আমি বেশি লিখবো না, কিন্তু যে মেন প্রসেস সেটাকে আমরা ভালোভাবে বুঝবো। দেখো আমাদের দেওয়া আছে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, লিখলাম। সেখান থেকে আমি কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছো যে এটা আমরা কেন লিখতে পারছি। এখানে কে হলো কি, সেই অশূন্য ভেদ ধ্রুবক। দেখো আমি অশূন্য বানানটা বারবার লিখবো না বলে কে নট ইকুয়াল টু 0 লিখছি, ঠিক আছে। তোমরা চাইলে অশূন্য ভেদ ধ্রুবক লিখতে পারো, অথবা কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এইবার দেখো আমাদের প্রথম ধাপে কি দেওয়া আছে। দেখো সবাই খেয়াল রাখবে, এই ধরনের কোশ্চেন যখন থাকবে তোমাদের বলে দেওয়া থাকবে হয় সরল ভেদ না ব্যস্ত ভেদ, যে কোনো একটা বলে দেবে। দ্বিতীয়ত তোমাদের ওই যে দুটো চলরাশি তার এক পর্যায়ের মান দেওয়া থাকবে, অর্থাৎ দেখো প্রথমে ওয়াইয়ের মান আর এক্সের মান দুটোই দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের টোটাল এটাকে 3টে স্টেপে সলভ করতে হবে। প্রথম স্টেপে আমরা কি করব, যে এক্স আর ওয়াইয়ের মান যেটা প্রথমে দেওয়া থাকবে সেটা আমরা ওই যে সম্পর্ক, অর্থাৎ সরলভেদ বা ব্যস্তভেদ, সেখানে আমরা বসাবো, এক্সের মান বসাবো। এটা নিয়ম, ঠিক আছে, মান বসাবো। তোমাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, তোমাদের মুখস্থ করতে বলছি না, বাট আমি তোমাদের স্টেপগুলো বোঝাচ্ছি এবং সেটাই এখানে করবো। আমি তার আগে বলে দিচ্ছি, এক্স আর ওয়াইয়ের মান বসাবো। 2 নম্বরে যখন এক্স আর ওয়াইয়ের মান পাবো, সেই ক্ষেত্রে কে এর মান আমাদের বেরোবে, সেই কে এর মানটা আবার আমাদের এখানে বসাতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো এই যে নিয়মটা বলছি এটা একদম শেষে বলছি, তার আগে কোয়েশ্চেনটা সলভ করি। তাহলে কি বললাম, প্রথমে এক্স আর ওয়াইয়ের মান বসাবো। এক্সের মান কত দেওয়া আছে, 2, ওয়াইয়ের মান 8, তাহলে এক্সের মান 2 বসাও, কে ইন্টু ওয়াইয়ের মান 8। পরের লাইনে কে এর মান বের করো, 8 গুণ ছিল, এদিকে ভাগ চলে আসবে, 2/8 সমান সমান কে, 2 দিয়ে কাটলে 4, অর্থাৎ কে এর মান বেরোলো কত, 1/4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার যে কে এর মান বেরোলো সেটা এখানে এই যে এটাকে 1 নম্বর সমীকরণ দেবে। এবার এই কে এর মানটা তোমাদের 1 নং সমীকরণে বসাতে হবে। 1 নং সমীকরণটা কি, আসলে এই যে আমাদের সম্পর্ক দেওয়া ছিল সরলভেদ না ব্যস্তভেদ, সেখানে যখন ধ্রুবকটা বসিয়ে দিলাম তারপরে যে ফিগারটা পাচ্ছি সেটাই হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। এবার সেখানে কি করতে হবে, কে এর মান বসাতে হবে। তাহলে কে এর মান বসাতে হবে, ঠিক আছে। তো এই কে এর মান আমি 1 নংয়ে বসাবো, তাহলে 1 নংয়ে কে এর মান বসিয়ে পাই, ঠিক আছে, বসিয়ে, আচ্ছা এই প্রসেস যেহেতু লিখছি এটাকে আলাদা রাখি, বসিয়ে পাই। তাহলে কে এর মান বসাও, কে এর মান বসালে বাকি এক্স আর ওয়াইয়ের মান কিন্তু তখন বসাবে না, প্রথমে এক্স আর ওয়াইয়ের মান দেওয়া আছে, সেখান থেকে তুমি কে এর মান বার করলে, কে এর মান বার করার পরে সেই কে এর মানটা তুমি 1 নংয়ে বসাবে, তখন এক্স এক্সের মতোই থাকবে, ওয়াই ওয়াইয়ের মতোই থাকবে, শুধু কে এর মান বসে যাবে। কে এর মান কত, 1/4, তো গুণ হয়ে তলায় তাহলে 4 চলে আসবে, তাই তো, কারণ ওয়াই গুণ 1/4 মানে কি y/4ই হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো এই যে সম্পর্কটা পেলাম, এটাকে আমি দিলাম 2 নম্বর। এইবার এখানে বলেছে যদি ওয়াইয়ের মান 8 হলে এক্সের মান 2 হবে, সেখান থেকে আমি কে এর মান পেয়ে গেলাম। এবার বলছে ওয়াইয়ের মান যদি 16 হয় তাহলে এক্সের মান কত হবে। অর্থাৎ সবসময় তোমাদের ওই একটা চলরাশির মান বার করতে হবে, সেক্ষেত্রে আরেকটার মান দেওয়া থাকবে। যেমন দেখো প্রথম ক্ষেত্রে যদি 2 এর মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে 8 এর মানও দেওয়া আছে, অর্থাৎ এক্সের মান 2 দেওয়া আছে, ওয়াইয়ের মান 8 দেওয়া আছে। এবার বলেছে ওয়াইয়ের মান যদি 16 হয় তাহলে এক্সের মান কত, তাহলে এক্সের মান বার করতে হবে আমাদের। তাহলে এই ক্ষেত্রে আমার ওয়াইয়ের মান বসাও, ওয়াইয়ের মান কত, 16 দেওয়া আছে, তাহলে 16/4, 4 দিয়ে যদি কাটো 4 × 4 = 16, অর্থাৎ এক্সের মান বেরিয়ে গেল 4। এই হলো অ্যান্সার, অপশান বি হলো কারেক্ট অ্যান্সার। দেখো 2 মার্কসের কোশ্চেন আসলে এই হলো অ্যান্সার। এবার এখানে লাস্টে 3 নম্বর স্টেপ তাহলে কি, সেই ক্ষেত্রে
ওয়াইয়ের মান বা এক্সের মান, যে চলরাশির মান দেওয়া থাকবে সেটি বসাতে হবে, তাই তো, সেটি বসাতে হবে। এবার দেখো তোমাদের স্টেপ কিন্তু এরকম মনে রাখতে হবে না যে প্রথমে মান বসাবো তারপরে, এটা মনে রাখতে, এটা প্র্যাকটিস করে করে হয়ে যাবে। বাট আমি তোমাদের গাইড করলাম যে কিভাবে আমাদের এগোতে হবে। সবার প্রথমে আমাদের যে সম্পর্কটা দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের ধ্রুবক বসিয়ে একটা সমীকরণ আকারে আনতে হবে। তাতে প্রথমে এক্স আর ওয়াই বা যে তোমার চলরাশি দুটো দেওয়া থাকবে তাদের মান বসাবো, সেখান থেকে ধ্রুবকের মান পাবো, সেই মানটা আবার সেই 1 নং সমীকরণে বসাবো, বসিয়ে যে ফিগারটা পাচ্ছি তাতে এবার দেখবা যে দুটো চলরাশি দেওয়া আছে তার মধ্যে একজনের মান দেওয়া থাকবে, সেটা তুমি বসিয়ে দিলে, দেওয়ার পরে সেখান থেকে তুমি আরেকটার মান পেয়ে গেলে, হলো। এবার দেখো এই যে কোয়েশ্চেন, এটা তো গেল লেন্দি প্রসেস, এটাকে মুখে মুখে করা যায় কি? হ্যাঁ যায়। তার জন্যে আমাদেরকে একটুখানি ট্রিক অ্যাপ্লাই করতে হবে। দেখো ট্রিক বলতে কোনো ফর্মুলা মনে রাখতে হবে না, জাস্ট একটুখানি লজিক খাটাতে হবে। কি লজিক? দেখো আমাদের প্রথমেই বলে দিয়েছে কিন্তু সরল ভেদে আছে, তাই তো, এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে। এবার আমরা জানি সরল ভেদ কাকে বলে, যদি একটা চলরাশির মান বেড়ে যায় তাহলে আরেকজনের মান বাড়বে, একজনের মান যদি কমে আরেকজন কমবে, তাই তো। এ যদি বেড়ে যায় এটাও বেড়ে যাবে, এটা যদি কমে যায় এটাও কমবে, তাই তো। এইবার দেখো এখানে কি আছে, এক্স আর ওয়াই দুটো চলরাশি। দেখো এক্সের মান 2 দেওয়া আছে, ওয়াইয়ের মান কি দেওয়া আছে 8। বোঝাতে পারলাম? এক্সের মান 2 দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে 8। তাহলে বলেছে ওয়াইয়ের মান যদি 16 হয় এক্সের মান কত? কথা বলতে পারছি? দেখো এটা তাদেরই জন্যে যারা এই ডিটেল ক্যালকুলেশনটা খুব সহজেই করতে পারবে এবং মনে হচ্ছে যে সময় বাঁচাতে চাচ্ছ পরীক্ষাতে, তাদের জন্যে। নইলে এই যেটুকু করলাম না, এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। বাট এটুকু তোমরা সবাই শিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট যদি কারো কনফিউশন ক্রিয়েট হয় তো এটাকে ছেড়ে দেবে, কোনো সমস্যা হবে না। বাট দেখো ট্রিকটা কি, দেখো আমি দেখছি 2 যখন এক্সের মান, 8 তখন ওয়াইয়ের মান। ওয়াইয়ের মান যদি 16 হয় তাহলে এক্সের মান কত? এবার খেয়াল করো, দেখো এখানে 8 ছিল, 8-এর থেকে 16 হয়েছে, অর্থাৎ কি আমার বেড়ে গেছে। কথা বলতে পারছি? আমার এখানে মান বেড়ে গেছে। তাহলে সরল সম্পর্কে আমরা জানি যদি একটা বেড়ে যায় অর্থাৎ বৃদ্ধি পায় তাহলে আরেকটার মানও বৃদ্ধি পাবে। কথা বলতে পারছি? এই যে কনসেপ্টটাকে, এটাকে তুমি কাজে লাগাও। দেখো 8 ছিল, হয়েছে 16, ঐকিক নিয়মের অঙ্ক। 1 থাকলে কত হবে? 16/8। কথা বলতে পারছি? যখন 8 মান ছিল সেখান থেকে হয়ে গেছে 16, তাহলে 1 যদি হয় তাহলে 16/8। তাহলে আমার এক্সের মান কত? 2। তাহলে 2-এ কত বাড়বে সেটাই দেখতে হবে। তাহলে 2-এ যদি দেখতে হয় তাহলে 16 গুণ 2/8। 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 2 গুণ 2 4। বলতে পারলাম? এই হচ্ছে শর্ট ট্রিক। অর্থাৎ 8 যদি 16 হয় 2 কত হবে? এটাকে তুমি মুখে মুখে আরও ভয় করতে পারো যদি ঐকিক নিয়ম না বুঝতে পারো। মানে আই গেস তোমরা এটা বুঝে গেছো যে কি, যদি 8-এর থেকে 16 হচ্ছে, দেখো সরল সম্পর্ক হোক বা ব্যস্ত সম্পর্ক হোক, তোমরা ঐকিক নিয়মে কিন্তু আগেও করে এসছো, সমানুপাতিক ব্যস্তানুপাতিক করে এসছো না? তাহলে দেখো 8 থেকে 16 হচ্ছে, তাহলে 1-এ কী হচ্ছে? স্বাভাবিকভাবে কমে যাবে, তাই কমে গেলে ভাগ হয়। তাহলে 2-এর ক্ষেত্রে কত হবে? 2 গুণ হয়ে যাবে, তাহলে 16 গুণ 2/8 করলে 4। এটাকে তুমি আরেকভাবে ভাবতে পারো কি, দেখো এক্স আর ওয়াই, এক্সের মান 2, ওয়াইয়ের মান 8, এক্সের মান, ওয়াইয়ের মান 16 দেওয়া আছে, তাহলে এক্সের মান কত? দেখো 8-এর এটা কত গুণ? 8-এর দ্বিগুণ না? 8-এর সাথে যদি 2 গুণ করো তাহলেই 16 আসছে। ভালো করে বোঝো, 8-এর 2 গুণই 16। তাহলে এখানে একইভাবে যদি 8-এর সাথে দ্বিগুণ হয়ে যায় তাহলে এক্সেরও যেটা আছে সেটারও দ্বিগুণ হবে, তাহলে 2 দুগুণে 4 হবে অ্যান্সার। অর্থাৎ এক্সের যে হারে বাড়বে ওয়াইয়েরও সেই হারেই বাড়বে। এবার দেখো ওয়াইয়ের কী হারে বেড়েছে? যা মান ছিল তার দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ আগে 8 ছিল এখন 16 হয়ে গেছে। যদি আগে মানে উদাহরণস্বরূপে এখানে যদি আমি 16 থাকতো তাহলে আগে 16 ছিল এখন 32 হয়ে গেছে, এরকম বলতে চাইছি। মানে যা ছিল তার ডবল হয়ে গেছে। ডবল হওয়া মানে কি? তার সাথে 2 গুণ হওয়া। দেখো 8-এর সাথে 2 গুণ হয়ে 16 হয়েছে, তাহলে একইভাবে 2-এর সাথে 2 গুণ হলে 4ই হতো, তাহলে অ্যান্সার হচ্ছে 4। তাহলে আমি 3টেভাবে বলে দিলাম এই কোয়েশ্চেনটাকে সলভ কীভাবে করা যায়। এবার তোমরা যেটা প্রথমে করিয়েছো ওটা হচ্ছে বেসিক নিয়ম, 2 নম্বরের কোয়েশ্চেন আসুক 1 নম্বরের কোয়েশ্চেন ওটাই করবে। আর যদি মনে হয় যে একটু টাইম বাঁচাতে চাও সেক্ষেত্রে তোমাদের প্র্যাকটিস এতটাই রাখতে হবে যাতে অঙ্ক ভুল না হয়। কী লজিক সেটা কিন্তু সবসময় বুঝতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা নোট ডাউন করো, এরপরে চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, এক্স ওয়াই স্কোয়ারের সাথে মানে সরল ভেদে আছে। দেখো এখানে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে ছিল, আর এখানে কি আছে? এক্স ওয়াই স্কোয়ারের সাথে সরল ভেদে আছে এবং একই অঙ্ক। দেখো বলেছে ওয়াইয়ের মান 4 হলে এক্সের মান 8, তাহলে এক্সের মান 32 হলে ওয়াইয়ের মান কত? কিন্তু দেখো এখানে আগে
ওয়াইয়ের মান দেওয়া ছিল এক্সের মান বার করতে বলেছে, এখানে এক্সের মান দেওয়া ছিল ওয়াইয়ের মান বার করতে বলেছে, কিন্তু একটা টুইস্ট আছে। এখানে কি বলেছে দেখো, ধনাত্মক মান অর্থাৎ পজিটিভ মান। কেন বলেছে জানো পজিটিভ কথাটা? কারণ এখানে এই বর্গ সাইনটা আছে, অর্থাৎ তোমাদের যে স্কোয়ার আছে শেষে করলে বুঝতে পারবে। তাহলে যেটা জেনারেল নিয়ম করলাম সেটাই করি। তাহলে চিহ্ন উঠে গিয়ে সেখানে ধ্রুবক গুণ হবে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার। এইবার দেখো এক্সের মান কত দেওয়া আছে 8 সমান সমান কে গুণ 4 স্কোয়ার, 4 স্কোয়ার, তাহলে 8 ইকুয়াল টু কে গুণ 4 স্কোয়ার করলে কত হয় 16, 16কে তলায় নিয়ে আসবো, তাহলে 8/16 সমান সমান কে। তাহলে কে সমান সমান কত আসলো হাফ, 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, তাহলে কে এর মান আসলো হাফ। এবার আমি কি বলেছিলাম, 1 নং সমীকরণ কাকে ধরতে হবে, এই ধ্রুবক পদ আর সমান চিহ্ন নিয়ে আসার পরে, তাই তো? তাহলে ফার্স্ট স্টেপ গেল, এক্স ওয়াইয়ের মান বসাবো, সেখান থেকে কে এর মান বেরোবে, কে এর মান কি কোথায় বসাবো, সেই 1 নংয়ে বসাতে হবে। তাহলে 1 নং কত, এই যে এক্স ইকুয়াল টু, এখানে লিখছি হ্যাঁ, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, কে এর মান কত হাফ, তাহলে হাফ ইন্টু ওয়াই স্কোয়ার। এই আমি কে এর মান বসিয়ে দিলাম। এবার যখন কে এর মান বসাবো, তারপরে বলেছে যে চলরাশির মান দেওয়া থাকবে সেটাই বসাবো। যে চলরাশির মান কত আছে, এক্স এর মান দেওয়া আছে কত 32, বসিয়ে দাও 32। তাহলে এক্স এর মান 32 সমান সমান হাফ ইন্টু ওয়াই স্কোয়ার। 2 গুণ এদিকে তলায় আছে, এদিকে গিয়ে গুণ হয়ে যাবে, 32 গুণ 2, এদিকে ওয়াই স্কোয়ার। তাহলে কত আসলো, ওয়াই স্কোয়ার সমান সমান 32-এর সাথে 2 গুণ করলে হয় 64। এইবার দেখো এদিকে স্কোয়ার আছে, ওদিক গেলে কি হবে, প্লাস মাইনাস √64। এটাই কিন্তু মেন জিনিস। দেখো যদি এদিকে স্কোয়ার থাকে, ওদিকে গেলে কি হবে, বর্গমূল হয়ে যাবে এবং তার সামনে প্লাস মাইনাস আসে। এর কারণ হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। অথবা তোমরা যদি এভাবেও না করতে চাও, তোমাদেরকে আরেকভাবে আমি করে দিচ্ছি, বাট তোমার প্লাস মাইনাস আসবেই, ঠিক আছে? এবার 64-র বর্গমূল করলে কত আসে, 8 আসে, প্লাস মাইনাস 8। কিন্তু এখানে বলেছে ধনাত্মক মান, তার মানে শুধুমাত্র আমরা এখানে ওয়াইয়ের মান 8 নেব, কারণ বলেছে ঋণাত্মক মানে ধনাত্মক নিতে হবে, শুধু ধনাত্মক মান চেয়েছে, তাই তো? তাহলে অ্যান্সার কত হবে 8 হলো। তাহলে এই হলো এইভাবে। এবার আমি বললাম এই ক্যালকুলেশনটাকে আমরা আরেকভাবে করতে পারি। দেখো এই ক্যালকুলেশনটা আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি এইটা তোমরা বুঝতে পেরে গেছো। তো এইখানে যদি আমি ওটা করি, ভালো করে খেয়াল করবে যে আমার কত এসছে, ওয়াই স্কোয়ার সমান সমান 64। এবার দেখো ওয়াই স্কোয়ার 64কে কী লেখা যায়, 8 স্কোয়ার, 8 স্কোয়ারই তো 64, তাই তো? মানে 8-এর বর্গ করলে, এবার দেখো 8 স্কোয়ারটাকে আমি এদিক নিয়ে আসবো, অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার সমান সমান 0, তাই তো? এবার দেখো এটা কেমন ফর্মুলেশন আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে দেখো এখানে এর জায়গায় ওয়াই আছে, বি এর জায়গায় 8 আছে, তাহলে ওয়াই প্লাস 8 ইন্টু ওয়াই মাইনাস 8 সমান সমান 0। এবার আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যখন করেছিলাম, শিখেছিলাম দুটো মানে আমার যদি মান দেওয়া থাকে তাদের যদি আমি গুণ করি, অর্থাৎ দুটো চলরাশির যদি গুণফল 0 হয়, তাহলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে। অর্থাৎ যদি এ গুণ বি সমান সমান 0 থাকে, এরকম যদি দেওয়া থাকে, তাহলে এখান থেকে বলতে পারবো এ ইকুয়াল টু 0 অথবা বি ইকুয়াল টু 0। এছাড়াও বলা যায় এ বি দুটোই 0 হতে পারে, কিন্তু এ বি যদি দুটোই 0 হয়ে যায় সেক্ষেত্রে আমার কী কাজ, তাই না? তাই আমরা বলতে পারবো হয় এ 0 অথবা বি 0। এখানে এটাও বলা যায় এ বি দুটোই 0, ঠিক আছে? কিন্তু এটা পুরো একদম ট্রিভিয়াল কেস। যদি এ আর বি দুটোই 0 হয়, তাহলে অবশ্যই যে কোনো দুটো সংখ্যা যদি নিজেই 0 হয়ে যায়, 0-এর গুণফল 0ই হবে। কিন্তু যদি এর মধ্যে যে কোনো একটা 0 হয়, ধরো এ 0 হয়ে গেল, বি ধরো 0 না, 2 4 6 কিছু একটা হলো, তাই 2 4 6 যাই হোক, এর মান যদি 0 হয়, 0 গুণ 2 4 6 করলে সেই 0ই আসবে। একইভাবে বি যদি 0 হয়, তাহলে এ যাই হোক গুণফল 0ই আসবে। তো একইভাবে দেখো এদের দুজনের গুণফল 0, তার মানে এরা আলাদা আলাদাভাবে 0। একবার ওয়াই প্লাস 8 সমান সমান 0, আরেকবার ওয়াই মাইনাস 8 সমান সমান 0। এখান থেকে ওয়াইয়ের মান কত আসলো 8, আর এখান থেকে ওয়াইয়ের মান কত আসলো -8। এবার দেখো আমাদের বলেছে শুধুমাত্র ধনাত্মক মান নিতে, তাহলে ওয়াইয়ের মান হলো 8। এবার দেখো এটা খুব লেন্দি প্রসেস, এই জন্যই কিন্তু আমরা শ্রীধর আচার্যের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। এবার এখানে কীভাবে শ্রীধর আচার্য লাগলো, এটার জন্য তোমাদেরকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়তে হবে। তবে এইটুকু জেনে রাখো, জাস্ট স্কোয়ার অর্থাৎ বর্গ যদি থাকে, ওইদিকে গেলে বর্গমূল হয়ে যায় এবং সামনে সব সময় প্লাস মাইনাস থাকে, এটা কিন্তু খেয়াল রাখবে, প্লাস মাইনাস কিন্তু থাকে। এবার ধনাত্মক বলেছে তাই প্লাসটা নিয়েছি, যদি ঋণাত্মক বলতো তাহলে এখানে -8 অপশানে থাকতো, -8 অ্যান্সার হতো। ওকে, তো এই গেল কিন্তু এই বড় দুটো কোয়েশ্চেন, যেটা তোমাদের 2 মার্কসেরও কখনো আসতে পারে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, আচ্ছা এইখানে যেমন শর্টকাট করলাম, ওখানে করতে পারি? হ্যাঁ করতে পারো। ট্রিকটা একবার দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা মানে এরকম না মনে হয় যে কোয়েশ্চেন এক একটা অঙ্কের এক এক রকম শর্ট ট্রিক। না, এক এক রকম শর্ট ট্রিক না, যে ওয়েতে আমি তোমাদের করিয়ে দিয়েছি, যের মধ্যে যে কোনো একটাতে করতেই তোমাদের মানে তোমাদের অ্যান্সার মিলে যাবে, ঠিক আছে? তো চলো সেটাই দেখে নিই। দেখো কি আছে, যে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার। তাহলে দেখো ওয়াইয়ের মান যদি 4 ছিল,
কিন্তু ওয়াই স্কোয়ারের মান তাহলে কত হবে 16, তাই তো 4 স্কোয়ার সমান সমান 16। সেই সময় এক্সের মান কত 8। এবার দেখো এক্সের মান কত বলেছে 32, তাহলে বলেছে ওয়াই স্কোয়ারের মান কত হবে। কথা বলতে পারছি? 8 যখন এক্সের মান তখন ওয়াইয়ের মান 16, তাহলে 32 যখন এক্সের মান তখন এর মান কত হবে। ঐকিক নিয়মে যদি করো তাহলে 8 থেকে 32 হয়েছে, একে কত হবে 32/8, 16তে কত হবে 32 গুণ 16/8, তাই তো। তাহলে 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, তাহলে 32 গুণ 2 করলে কত হয় 64 চলে আসে না। 32 গুণ 2 সমান সমান কত 64। এবার 64টা কার মান অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ারের মান। কার মান ওয়াই স্কোয়ারের মান। তাহলে ওয়াই স্কোয়ার যদি 64 হয় তাহলে ওয়াই সমান সমান কত হবে প্লাস মাইনাস √64, মানে কত +-8। এবার আমাদের ধনাত্মক বলেছে তাহলে আমরা অ্যান্সার নেব শুধু +8। ঠিক আছে, এটা হলো শর্টকাট। ওকে, তো এই হচ্ছে অ্যান্সার। এটাকে যদি তোমরা আরেকভাবে ঐকিক নিয়ম ছাড়া আরেকভাবে করতে চাও সেটাও করতে পারো। কিভাবে দেখো, এই তো গেল এটা। এবার দেখো এখানে যদি খেয়াল করো, এখানে আমাদের 8 থেকে কত হয়েছে 32। সিম্পলি দেখো 8 থেকে কি হয়েছে 32, 8-এর সাথে কত গুণ করলে 32 হয় 8-এর সাথে 4 গুণ করলে 32। আগেরটায় যেমন দেখেছিলাম দ্বিগুণ হচ্ছিল, 8 থেকে 16 হচ্ছিল, 8 দুগুণে 16। এখানে দেখো 8-এর সাথে 4 গুণ, 4টা 32, একেবারে 16-এর সাথে 4 গুণ করে দাও, 4 64। তাহলে ওয়াই স্কোয়ারের মান কত আসলো 64। এবার সেখান থেকে তোমরা ওয়াই স্কোয়ারের মান থেকে এই যে ওয়াইয়ের মান কত আসছে আলটিমেট 8। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই 3ভাবেই কিন্তু যে কোনো একটা ভাবে তোমরা অ্যান্সার করতে পারো, তবে সেটা শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে। বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে ভাই তোমাদের করতে হবে, তোমরা এটা নোট ডাউন করে নাও। পরের প্রশ্ন কি বলছে চলো দেখে নিই। বলছে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে এবং এক্স জেডের সাথে সরল ভেদে আছে, সেই ক্ষেত্রে ওয়াই প্লাস জেড কার সাথে সরল ভেদে আছে এটা আমাদের বার করতে হবে শূন্যস্থান। দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কোশ্চেনটাতে কিন্তু ভুল করে। এবার কোথায় ভুল করে চলো সেটাই দেখে নিই। দেখো বলছে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে আর এক্স জেডের সাথে সরল ভেদে আছে, তাই তো। তো দেখো সরল ভেদে থাকা মানে কি, দুটো চলরাশির মধ্যে একটির মান বাড়লে আরেকটির মান বাড়বে, একটির মান কমলে আরেকটির মানও কমবে, তাই তো। এবার দেখো এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে বলাও যা, ওয়াই এক্সের সাথে সরল ভেদে আছে বলাও তাই। তো আমি এটাকে এইভাবেও লিখতে পারি। একইভাবে এটাও জেড এক্সের সাথে সরল ভেদে আছে, কারণ এক্স জেডের সাথে সরল ভেদে আছে বলাও যায়, জেড এক্সের সাথে সরল ভেদে আছে বলা তাই। এবার দেখো নেক্সট লাইনে কী হবে, সরল ভেদের চিহ্ন উঠে গিয়ে এখানে সমান চিহ্ন আসবে ইন্টু একটা ধ্রুবক কে ইন্টু এক্স। একইভাবে এখানেও তুলে দাও, এখানে তুমি ধরো আরেকটা কিছু লেখো, ধরো পি ইন্টু এক্স হলো। এবার দেখো এটার নাম্বার দিলাম 1, এটার নাম্বার দিলাম 2। এবার এই 1 আর 2কে যদি আমি যোগ করে দিই 1 যোগ 2 সমীকরণ, তাহলে কী হবে বাঁদিকে ওয়াই প্লাস জেড হবে আর ডান দিকে কী হবে কে এক্স প্লাস পি এক্স। পরের লাইনে দেখো এক্স কমন চলে যাবে, পড়ে থাকবে কে প্লাস পি ইন্টু এক্স আর এদিকে ওয়াই প্লাস জেড। এবার খেয়াল করো কে একটা ধ্রুবক, পি একটা ধ্রুবক, তাহলে এদের যোগফলও একটা ধ্রুবক হবে, কারণ আমি বলেছিলাম যদি ধ্রুবকের তুমি যোগ করো সেটাও ধ্রুবক, ধ্রুবক থেকে কিছু বিয়োগ করো ধ্রুবক, ধ্রুবকের বর্গ করো সেটাও ধ্রুবক, তাহলে এই পুরোটা একটা ধ্রুবক। তাহলে এখান থেকে ধ্রুবকও আছে সমান চিহ্ন আছে, তুলে দিলে কি লিখতে পারবো ওয়াই প্লাস জেড সরল ভেদে আছে এক্সের সাথে, হয়ে গেল অ্যান্সার। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন কি আছে দেখে নিই। বলছে এ বি এর সাথে সরল ভেদে আছে, বি সি এর সাথে ব্যস্ত ভেদে আছে এবং সি ডি এর সাথে সরল ভেদে আছে, সেই ক্ষেত্রে বলছে এ নাকি ডি এর সাথে ব্যস্ত ভেদে থাকবে। সত্য না মিথ্যা যাচাই করো। দেখো এই টাইপেরই একটা কোশ্চেন আমরা আগে সলভ করেছি, সেক্ষেত্রে ডি অবধি ছিল না সি অবধি ছিল, তাই তো। তাহলে সবসময় আমাদের কী মনে রাখবো যে প্রথম যে চলরাশি আর মানে যে সম্পর্ক দেওয়া আছে সেই সম্পর্কের সাথে শেষে যে সম্পর্ক দেওয়া আছে তার মধ্যে শেষে যে চলরাশি আছে তাদের মধ্যে আমরা সম্পর্ক দেখতে হবে। দেখো এখানে এ আছে বি, বি এর সাথে সি এর কানেকশন, সি এর সাথে ডি এর কানেকশন, তাই দেখো এ আর ডি এর মধ্যে দেখতে বলেছে, ঠিক আছে। তো এটা সত্য না মিথ্যা সেটাই চলো যাচাই করে দেখি। তাহলে কি আছে এ সমানুপাতিক বি, এখান থেকে কী লেখা যায় এ ইজ ইকুয়াল টু কে ইন্টু বি। এখানে কি আছে বি সমানুপাতিক 1/c, বা এটাকে বলবো বি সি এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে বি ইকুয়াল টু এখানে p/c লিখতে পারি, হলো। এইবার একইভাবে এখানে কি আছে সি ডি এর সাথে সরল ভেদে, তাহলে সি ইজ ইকুয়াল টু এখানে আরেকটা নাম দিলাম ধর টি বাই, আচ্ছা টি ইন্টু ডি, বাই তো হবে না ডি ইন্টু ডি। তাহলে এখানে কি এই সব কে পি আর ডি এরা কি সব অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো। আশা করি তোমরা এখন এগুলো বুঝতেই পারছো যে কোনটা কি এই পরিচয়গুলো। এবার দেখো আমি জাস্ট মান বসাবো। দেখো এখানে সি এর মান কত আছে টি ইন্টু ডি, তাহলে পরের লাইনে এখানে লেখো বি ইজ ইকুয়াল টু পি বাই সি এর মান কত টি ইন্টু ডি, এই মানটা কিন্তু আমি এখানে বসালাম। এইবার দেখো এই যে টি ইন্টু ডি আছে,
এই পুরো পোর্শনটা আমার নিচে আছে আর উপরে পি আছে। এই পুরোটা কার মান? এটা বি এর মান। এবার চলো বি এর মান এখানে বসিয়ে দিই। তাহলে এই যে বি এর মান সেটা আমি এইখানে বসাবো। তাহলে কি দেখতে লাগবে পরের লাইন? এ ইজ ইকাল টু কে ইন্টু বি এর মান কত? পি বাই টি ইন্টু ডি। এবার দেখো এটাকে যদি আমি গুণ করে দিই সব এই কে পি আর টি, এটাকে কেমন দেখতে লাগবে? কে ইন্টু পি বাই টি আর ইন্টু 1/d, আর এদিকে এ থাকলো। এবার দেখো কে ধ্রুবক, পি ধ্রুবক, ডি ধ্রুবক, তাহলে কে গুণ পিও ধ্রুবক, আর এই ধ্রুবককে যদি ধ্রুবক দিয়ে ভাগ করে দিই সেটাও ধ্রুবক। আচ্ছা এখানে ডি তো ধ্রুবক না, সরি আমার এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে টি ধ্রুবক ছিল, ঠিক আছে, তোমরা ঠিক করে নিও, টি ধ্রুবক। তাহলে এখানে যদি দুটো ধ্রুবকের গুণ করি সেটাও ধ্রুবক, ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করি সেটাও ধ্রুবক, তাহলে পুরো পোর্শনটা একটা ধ্রুবক হয়ে গেল। তাহলে দেখো এখানে ধ্রুবক আছে, সমান চিহ্ন আছে, অর্থাৎ এটাকে যদি তুলে দিই তাহলে লিখতে পারবো এ সমানুপাতিক 1/d, অর্থাৎ এ আর ডি ব্যস্ত ভেদে আছে, তাই তো, ব্যস্ত। তাহলে এক্ষেত্রে কথাটা ঠিক আছে, তাই তো, কারণ আমরা কি পেলাম? এর সাথে বি এর সরল ভেদ, বি এর সাথে সি এর ব্যস্তভেদ, আর সি এর সাথে ডি এর যদি সরলভেদ দেওয়া থাকে আমরা পেলাম এর সাথে ডি এর ব্যস্তভেদ থাকবে, আর ব্যস্তভেদ থাকলে এই ফর্মেই থাকবে, ওরা দিয়েছে এই ফর্মেই থাকবে। তাহলে এই কথাটা সত্যি। ধরো এখানে এটা না দিয়ে লিখে দিত এ ও ডি ব্যস্তভেদে আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আনসার কী হতো? সত্যই হতো, কারণ আমাদের তাই বেরিয়েছে। ওকে, তো দেখো আজকে এই অবধিই থাকলো। আজকের ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল, কারণ আমি শুরুতেই বলেছিলাম যে আজকে ক্লাসে আমরা সমস্ত 1 নম্বরের প্রশ্ন ডিসকাস করব, ঠিক আছে। তো এই টাইপের বাইরে আর কোনো টাইপের কোশ্চেন তোমাদের 1 মার্কসের কোশ্চেনের জন্য আলাদা করে প্র্যাকটিস করতে লাগবে না। এই কোশ্চেনগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো, হয়তো তোমাদের ডেটা চেঞ্জ করে দিতে পারে। যেমন ওই যে 13 দাগ আর 14 দাগের কোশ্চেনগুলো দেখলাম কি ওদের মান আমরা যেভাবে কীভাবে বের করতে হচ্ছে, যে এক্স আর ওয়াইয়ের একবার মান দেওয়া আছে, সেক্ষেত্রে আরেকবার এক্সের মান দেওয়া থাকলে সেক্ষেত্রে ওয়াই কী করে বার করতে হচ্ছে, তাই তো। ওই নিয়মগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো, আর যে ফর্মুলাগুলো আমি শিখিয়েছি সেগুলো করো, আর যে শর্ট প্রসেস অর্থাৎ শর্ট ট্রিকে করতে হয় সেটা কীভাবে সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আগে যেগুলো বড় প্রসেসে করা সেগুলোই করবে, তারপরে যখন মনে হচ্ছে হ্যাঁ এগুলো করতে পারছি তাহলে শর্ট ট্রিকগুলো অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পরবর্তী একটা নতুন টপিকের সাথে। থ্যাংক ইউ।